আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক নিহত, এখনো নিখোঁজ অনেকেই। ২১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিক সংঘর্ষ। পোড়া লাশের গন্ধ আর স্বজনদের আহাজারিতে ভারী ঢাকা মেডিকেলের মর্গ। ডিএনএ পরীক্ষা শেষে মরদেহ হস্তান্তর, হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা। দেশে করোনায় রেকর্ড ২১২ জনের মৃত্যু, খুলনায় সর্বোচ্চ ৭৯ জন, ১০ লাখ ছাড়ালো শনাক্তের সংখ্যা। কারফিউর পরামর্শ বিশেষজ্ঞদের। কঠোর বিধিনিষেধের নবম দিনে প্রায় যানবাহন শূন্য রাজধানী, শিমুলিয়া ঘাটে ফের ঘরমুখো মানুষের ঢল। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে ৫২ জনের মরদেহ। দীর্ঘ ২১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো নিখোঁজ অনেকেই। তাদের সন্ধানে সেখানে ভিড় করছেন স্বজনরা। এই নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় শ্রমিকদের। এদিকে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় বৃহস্পতিবার বিকালে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত বোঝা যায়নি কত ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছিল। এর কিছুক্ষণ পরই সপ্তম তলা ভবনের চতুর্থ তলা থেকে একে একে বের করে নিয়ে আসা হয় পুড়ে অঙ্গার হওয়া হতভাগ্য শ্রমিকদের লাশ। দগ্ধদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতাল এবং ঢাকা মেডিকেলে। কারখানাটির ভেতরে রাসায়নিক দ্রব্যসহ বিভিন্ন পদার্থের মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খায় ফায়ার সার্ভিস। এখানে ফয়েল আছে, বাটার আছে, রেজিন আছে, প্লাস্টিক, অনেক অয়েল আছে, তারপরে কাগজ আছে, প্যাকিং বক্স আছে, ফর্টিসিজন সবই দাহ্য বস্তু। অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে ভিড় করছেন স্বজনরা। আমরা বিচার চাই, আমরা লাশ চাই, আমরা আর কিছু চাই না, আমরা লাশ চাই আর বিচার চাই। এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে তাদের। টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনী। ২০-২৫ জনের মতো তারা পরিবার এসে বলেছে যে আমরা খুঁজে পাচ্ছি না, এরকম এখনো পর্যন্ত আমরা তাদের নাম ঠিকানা রাখছি। সজীব গ্রুপের এই ফুড কারখানার আগুন নেভাতে সময় লাগে ২১ ঘন্টার বেশি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে কয়েকটি তদন্ত কমিটি। কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি ৫ সদস্য বিশিষ্ট, এবং কমিটি যদি মনে করে আরও সদস্য কাপ করতে পারবে এবং ৭ কর্মদিবসের মধ্যে আমরা রিপোর্ট দেওয়ার জন্য বলেছি। আগুনের ঘটনায় ফাটল দেখা দিয়েছে ভবনটিতে। আগুন লাগার সময় এই ভবনের প্রতিটি বাহির হওয়ার পথ ছিল তালাবদ্ধ, ফলে আটকে পড়া বেশিরভাগ মানুষই বের হতে পারেনি এবং অধিকাংশের মৃত্যু ধোঁয়ার কারণে হয়েছে, এমনটাই বলছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। জিয়া খান, বাংলা ভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সিনিয়র রিপোর্টার শিহাব হোসেন। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি কথা বলছে তার সাথে। শিহাব, অগ্নিকাণ্ডে হতাহতের সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। জেবা, আপনাকে ধন্যবাদ। প্রথমে ভবনের একটু বিষয়টি জানিয়ে রাখি। এখনো এখানে কয়েকটি তলায় কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে ছোট ছোট পরিসরে, যেমন এখানে অনেক কাগজের স্তূপ রয়েছে এবং প্যাকেজিংয়ের অনেক পণ্য রয়েছে, কিছু কিছু কেমিক্যালও রয়েছে, যার জন্য এখানে এখন পর্যন্ত কোথাও কোথাও আগুন জ্বলছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে, যে এখানে দূরে এখানে এখনও একটু ধিকি ধিকি করে আগুন জ্বলছে এবং এইভাবে ছোট ছোট করে আগুন বিভিন্ন তলায় জ্বলছে এবং একেবারে যে উপরের তলাটি রয়েছে সেই তলাটি এখনও প্রচণ্ড তপ্ত অবস্থায় রয়েছে।
আমাদের সর্বশেষ ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছিল। তিনি জানিয়েছেন যে আগুন পুরোপুরি নেভানোর পর এখানে তল্লাশি চালানো হবে যে আর কোনো মরদেহ পাওয়া যায় কিনা, এবং এর পরবর্তীতে আগামীকাল হয়তো এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। আর এর আগে আমরা যেটি আপনাদের জানিয়েছিলাম যে শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে এবং নিহতদের পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। আর এরপরে এখন পর্যন্ত এখান থেকে নতুন করে কোনো মরদেহ উদ্ধার হয়নি। তবে এখনও নিখোঁজ অনেকের স্বজনই কারখানার বাইরে দাঁড়িয়ে আছেন হাতে ছবি নিয়ে, যে তাদের স্বজনদের মরদেহ বা কোনো খবর যদি এখান থেকে পাওয়া যায় সেই বিষয়টি জানার জন্য। তো জেবা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। শিহাব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানালেন সহকর্মী শিহাব হোসেন। হাশেম ফুডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ স্বজনদের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ভিড় করছেন স্বজনরা। আগুনে পোড়া লাশের গন্ধ আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের মর্গের আশপাশের পরিবেশ। লাশের সুরতহাল আর ডিএনএ প্রোফাইলিং শেষ করতে সময় লাগবে 21 থেকে 30 দিন। আগামীকাল সকাল 8টা থেকে ঢাকা মেডিকেলের মর্গের সামনের বুথ থেকে স্বজনদের রক্তের স্যাম্পল সংগ্রহ চলবে। এরপর শনাক্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। বন্ধ দেখা যায় 1.5 মাস বন্ধ লাগাইছি, এটা 1.5 মাস বন্ধ লাগাইছি, একটা সারা আর কিছু নাই। ভোলার চরফ্যাশনের হাসনাইন অভাবী মায়ের একমাত্র সন্তান। কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খালা আর ফুফু। কোনো খোঁজ না পেয়ে ছুটে এসেছেন ঢাকা মেডিকেলের মর্গে। এমন আরও অনেকের স্বজনদের খোঁজে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে ভিড় এখন। আগুনের ঘটনায় নিহত 52, সবার কাছে হয়তো শুধু একটি সংখ্যাই, কিন্তু যারা হারিয়েছে পরিবারের সদস্য তাদের কাছে বিষয়টি একেবারেই ভিন্ন। কিসের জন্য যে আমার বাইরে ওইখানে আমি কাজে পাঠাইলাম আল্লাহ। শুক্রবার দুপুরের পর বিকাল 3টা নাগাদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে 48টি ব্যাগে আগুনে পুড়ে অঙ্গার হওয়া 49টি লাশ আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। প্রথমে তাদের ডিএনএ স্যাম্পলগুলো যথাযথ প্রক্রিয়ায় কালেক্ট করব এবং ভবিষ্যতের জন্য আমরা প্রিজার্ভ করব। পরবর্তীতে তাদের নিকট আত্মীয় স্বজন যারা থাকেন তাদের প্রোফাইল করে ম্যাচিং করে সেগুলো যথাযথ প্রক্রিয়া হস্তান্তর করা হবে। বিকেলে মর্গে আসে সিআইডির ফরেনসিক টিম। বেশিরভাগ লাশই আগুনে পুড়ে যাওয়ায় সেগুলো শনাক্তে শুরু করে স্বজনদের রক্ত সংগ্রহ। পুলিশ জানায় যদিও স্বজনদের ভিড়, তারপরও প্রথাগত কাজ শেষ করেই তা শনাক্তের জন্য স্বজনদের ডাকা হবে। যেহেতু বিকৃত লাশ, এজন্য লাশে নাম্বার করতে হবে আগে। নাম্বারিং করে এটা সিএডি নাম্বারিং করবে, সিএডি নাম্বার দিয়ে ট্যাগ লাগাবে, ট্যাগ লাগানোর পর আমরা সুরতহাল করবো এবং সিএডি ডিএনএর জন্য নমুনা সংরক্ষণ করবে। থেকে যখন করবে ওর মরদেহের স্যাম্পলও কালেকশন করবে। ম্যাচ মানে জোর বোঝা যায় যে তার রিলেটিভস কিনা, এটা তো সময়ের ব্যাপারই ভাই, এটা বলতে হবে না। স্বজনদের ভিড় সামলাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সেজান জুস কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের দেখতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। কারখানাটিতে জরুরি বহির্গমনের সমস্যা ছিল জানিয়ে প্রাণহানির জন্য দায়ীদের চিহ্নিত করতে জেলা প্রশাসকের পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটি কমিটি গঠনের কথা জানান শ্রম প্রতিমন্ত্রী। এক্সিট করার ওয়েটা আমার মনে হয় খুব কম। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক উনি একটা কমিটি করেছেন তদন্ত 7 সদস্য বিশিষ্ট, এবং আমাদের দায়িত্ব থেকেও একটা কমিটি করা হয়েছে, এবং আমরা মিনিস্ট্রিতে প্রয়োজন হলে আমরা একটা কমিটি করে আমরা ছোট কমিটি আমরা করব, কারণ আমরা দেখব যে যেটা সার্বিক যে বিষয়গুলো কারখানায় প্রয়োজন নাই কিনা, ব্যবস্থা অবশ্যই মালিকের বিরুদ্ধে নেব, এবং আমরা কোয়ারি করার জন্য আমাদের যারা থাকে তাদেরকেও আমাদের সে প্রশ্নের সম্মুখীন হতে হবে। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, একদিকে লকডাউন নিয়ে সরকারের দ্বৈত নীতি, অন্যদিকে কর্মস্থলে অনিরাপদ পরিবেশ ও উদাসীনতার জন্যই এতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, নিহত আহতদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া এবং শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে মিল, কারখানা, বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁ, মার্কেট, অফিস সহ বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ড ঘটেই চলেছে। প্রাণ দিচ্ছে নিরীহ মানুষ, অথচ এসব দুর্ঘটনার রোধে কার্যকর কোনো ব্যবস্থাই নিচ্ছে না সরকার। এসব দুর্ঘটনার মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। এবার করোনা পরিস্থিতি। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 212 জনের। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা 16,000 ছাড়িয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী সর্বোচ্চ 79 জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে আর সর্বনিম্ন বরিশালে। একই দিনে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 10 লাখ। মৃত্যু শনাক্তের এ ধারা আরও কয়েকদিন চলতে পারে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে করোনায় মৃত্যুর সংখ্যার হিসাবের খাতাটা দীর্ঘ হচ্ছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু, তৈরি হচ্ছে নতুন রেকর্ড। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর দেওয়া তথ্য বলছে, আগের 24 ঘন্টায় এ পর্যন্ত সর্বোচ্চ 212 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট 16,004 জন মারা গেলেন। 36,586টি নমুনা পরীক্ষায় 11,324 জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত 10,543 জন। নতুন করে সুস্থ হয়েছেন 6,038 জন। মোট সুস্থ 8,62,384 জন। সুস্থতার হার 86.19, মৃত্যু 1.6 এবং শনাক্তের হার 30.95%। গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে 79 জন, ঢাকা বিভাগে 53 জন, চট্টগ্রাম বিভাগে 26 ও রাজশাহী বিভাগে 23 জন। সবচেয়ে কম বরিশালে 5 জন। সামনের দিনগুলো ভয়াবহ হতে পারে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। একজন আক্রান্ত ব্যক্তি থেকে নতুন করে 2 জন আক্রান্ত হবেন, তাহলে যদি আপনি গত 14 দিন ধরেন যে কতজন লোক আক্রান্ত হয়েছে, তাহলে আগামী 14 দিনে তাদের লক্ষণ প্রকাশ পাবে। তাহলে যদি গত 14 দিনে 1 লক্ষের উপরে লোক আক্রান্ত হয়, তাহলে আগামী 14 দিনে তাহলে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ লোক আমাদের আক্রান্ত হতে পারেন। হাসপাতালের যে সক্ষমতা সেটা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। হয়তো আরো যদি রোগী বেড়ে যায়, তখন এই স্বাস্থ্য সেবাটা দেওয়া কঠিন হয়ে পড়বে। কিছু মিলিয়ে আসলে আমরা মারাত্মক একটা হযবরল অবস্থানের মধ্যে আছি। এটার জন্য দুই পক্ষের কিন্তু দায়িত্ব আছে। সরকার পক্ষ হিমশিম খাচ্ছে হাসপাতালগুলোর ব্যবস্থাপনার জন্য। কারণ সকল মানুষ যদি হাসপাতালমুখী হয়ে যায়, বাংলাদেশ কেন পৃথিবীর কোনো হাসপাতালেও এত রোগী জায়গা দেওয়ার সুযোগ নেই। যতদূর সম্ভব লোক সমাগম এড়িয়ে চলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। কৃষাণ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। খুলনায় কোনোভাবেই থামছে না করোনায় মৃত্যুর সংখ্যা, বাড়ছে শনাক্তের হারও। এদিকে ভাইরাসটির বিস্তার ঠেকানো ও সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। বিধিনিষেধ, লকডাউন কার্যকর না হওয়া, সবাইকে টিকার আওতায় আনতে না পারা ও পর্যাপ্ত নমুনা পরীক্ষার অভাবে করোনার বিস্তার ঘটছে খুলনায়। বাড়িতে একটু সাপোর্ট দিত কোনো রকম সরকারিভাবে, অথবা কোনো রকম কোনো সাপোর্ট দিলে এত হসপিটালের উপর এত চাপ পড়তো না। ঘরে ঘরে যেন চিকিৎসা পায়, বা যেভাবে ব্যবস্থা নিচ্ছে এর থেকে আরও যেন ভালো ব্যবস্থা নিতে পারে, গরিব মানুষের ঘরে ঘরে চিকিৎসা হবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তের সংখ্যাটাই উদ্বেগজনক। 78%ই ভারতীয় ভেরিয়েন্ট বা ডেল্টা ভেরিয়েন্টটা ধরা পড়েছে, যার কারণে এত বেশি রোগী এবং সংক্রমিত হচ্ছে। এবং আপনারা আরেকটা জিনিস জানবেন যে যত বেশি ট্রান্সমিশন ক্ষমতা বাড়ে, রোগের জীবাণুর মানে ডেডলি যে হওয়ার বিষয়টি, সেটির ক্ষমতা তত কমতে থাকে। এখন ডেল্টা ভেরিয়েন্টের ভয়াবহতার কথা তুলে ধরলেন অণুজীব বিজ্ঞানীরা। চিকিৎসা কার্যক্রম দোরগোড়ায় নেয়ার দাবি নাগরিক নেতাদের। ডেল্টা ভ্যারিয়েন্টে সবার আগে মাথা ব্যথা, নাকে সর্দি, তার পরবর্তীতে গলায় ব্যথা এবং সর্বশেষে জ্বর আসে। T478 একটি মিউটেশন আছে তার স্পাইক প্রোটিনে। লাংয়ের সেলগুলোতে বা কোষগুলোতে অনেক বেশি আটকে থাকতে পারে। যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছে, এই প্রান্তিক জনগোষ্ঠীকে যাতে করে সরকারিভাবে বিনা পয়সায় বাড়িতে বাড়িতে যে সেবা দেওয়া যায়, তার জন্য কয়েকটি সেল গঠন করে এটাকে সেবা দেওয়ার ব্যবস্থা করা হোক।
শনাক্তের ঊর্ধ্বগতি রোধে মানুষকে ঘরে আটকে রাখতে দারিদ্রদের নিত্যপণ্য সরবরাহের দাবিও জানিয়েছেন তারা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। করোনার ভয়াবহতা রুখতে এবার কারফিউর পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ কেউ। তবে এমন পরামর্শ নিলে তা আত্মঘাতী হবে বলে মনে করছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। ঈদের সময়টায় সতর্ক না হলে আরও ভয়ঙ্কর পরিস্থিতির শঙ্কা তাদের। করোনার চোখ রাঙানি থামাতে দেশে চলছে কঠোর বিধিনিষেধ। নামে কঠোর হলেও গত কদিনের পরিস্থিতির চিত্রে এর ছাপ নেই, যার জেরে সোয়া এক বছরের মধ্যে করোনার এখন সবচেয়ে ভয়াল রূপ। এমন বাস্তবতায় চলমান ঢিলেঢালা বিধিনিষেধ আসলে কতটা ফল দেবে তা নিয়ে সন্দিহান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর দেলোয়ার হোসেন হাওলাদার। আসলে এখন আর তথাকথিত লকডাউন দিয়ে কাজ হবে না, আমাদের সেই জেলাগুলোতে কারফিউ দিতে হবে। ইন্ডিয়া যেভাবে সাফল্য পেয়েছিল আমরা দেখেছি, শুধুমাত্র কিছু কিছু জেলাগুলোতে কারফিউ জারি করে। তো আমাদেরকে সেই কারফিউ দিতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি কঠোর হতে হবে। তবে কারফিউতে কোনো সমাধান দেখছেন না জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আপনি ৭ দিন যদি কারফিউ দেন, এই ৭ দিন ১১,৬০০ করে লোককে আপনার শনাক্ত করবেন না, তখন আর ওই কাজটা বন্ধ থাকবে। তাহলে ৭ দিন পরে ৭৭,০০০ ৭৮,০০০ লোক একসঙ্গে শনাক্ত হবে, তখন তাকে ম্যানেজ করতে পারবেন? তো কারফিউ দেওয়া মানে এটা হলো ফাঁকি দেওয়া, সোজা কথা। এটা কোনো সমাধান না। এদিকে আইইডিসিআরের উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেনের পরামর্শ শনাক্তদের দ্রুত চিকিৎসা ও আইসোলেশন নিশ্চিতের। আমরা আশা করি জুলাই মাসের শেষ নাগাদ পরিস্থিতি উন্নতি হবে, কিন্তু আবার কোরবানি আছে জুলাই মাসের ৩য় সপ্তাহ। সে সময় যদি আমরা অসাবধান হই, জনসমাগম বাড়িয়ে দিই, তাহলে কোরবানির পরে ২ সপ্তাহ পর আমাদের আরও অধিক সংখ্যায় সংক্রমণ এবং আরও অধিক সংখ্যায় মৃত্যুর জন্য হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। টিকা কার্যক্রম জোরদার ও সাবধানতার কোনো বিকল্প নেই বলেও মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সাতক্ষীরায় বাবার জন্য অক্সিজেন নিয়ে যাওয়া যুবককে আটকে রাখার ঘটনায় এএসআই সুভাষ চন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। সদর উপজেলার বৈচনা গ্রামের অলিউল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে তার বাবা রজব আলী মোড়লের জন্য বৃহস্পতিবার অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে ইটাগাছা হাটের মোড়ে তাকে আটক করেন এএসআই সুভাষ চন্দ্র শিকদার। লকডাউনের মধ্যে বের হওয়ার কারণে তিনি তার কাছে ১,০০০ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তাকে ২ ঘন্টা আটকে রাখা হয়। পরে বাড়িতে গিয়ে বাবাকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। এ ঘটনায় অভিযুক্ত এএসআই সুভাষ চন্দ্রকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীতে লকডাউনের কঠোরতার ছাপ। সকাল থেকে সেনাবাহিনী, বিজিবির মতো এবং পুলিশের তৎপরতা অন্য দিনের চেয়ে বেশি। এর জেরে নগরীতে যানবাহন কম। রাস্তায় বের হওয়া মানুষ পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, করোনা বিস্তার নিয়ন্ত্রণে লকডাউনের কঠোর বিধিনিষেধের ৯ম দিন। সময়ের সাথে পাল্লা দিয়ে মৃত্যু, আক্রান্ত, শনাক্তের ভয়াবহতা দৃষ্টে জনসচেতনতার চিত্র বড় করুন। এ অবস্থায় বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। বনানীর এই চেকপোস্টে প্রায় প্রতিটি গাড়ি চেক করছেন সেনা সদস্যরা। অযথা যদি কেউ বাসা থেকে বের হয়ে থাকে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি। আর যদি গাড়িতে অনেকেই আছে যারা ডাক্তার আছেন, যারা হসপিটালে যেতে হয়, রোগী আছেন, তাদেরকে হসপিটাল ইমার্জেন্সি যেতে হয়, সেই ক্ষেত্রে আমরা গাড়িটি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। বিনা দরকারে রাস্তায় ঘোরাঘুরি এবং ঠুনকা অজুহাতে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে পার পাওয়ার চেষ্টা কারো কারো। লকডাউনের মধ্যেও বাবা মার কবর জিয়ারত করতে যাচ্ছে। আসলে বাবা মার জন্য তো বাসায় বসেও দোয়া করা যায়, তাই না? এখন যাচ্ছে, দেখেন একটা সেনসিটিভ যে বাবা মার কবর জিয়ারত করতে যাচ্ছে, এরকম মানে আসলে কোনো অথেন্টিক যুক্তি অনেকেই দিতে পারে না। ঠিক হয় না। তারপর শুক্রবার দেখে আমি আসছি, এর জন্য আর কি। ওয়ার্কারের স্যালারি আমি দিব কালকে, তো পার্টি আমাকে চেক দিয়েছিল আগে, তো উনি চেকটা আমাকে গতকালকে বিকালে ফোন দিয়েছে যে আপনি ক্যাশ টাকাটা নিয়ে যান। কড়াকড়ি রাজধানীর বিজয় সরণী এলাকার এই চেকপোস্টেও বিদেশগামী যাত্রী, তারপরে হচ্ছে আপনার হসপিটালের রুগী,
বিশেষ করে ক্যান্সার, ডায়ালাইসিস এই টাইপের রোগীগুলো বেশি পাওয়া যাচ্ছে। এছাড়া কিছু একেবারে যে বিনা প্রয়োজনে বের হচ্ছে না তা না, সেটাও পাচ্ছি এবং এটাকে আমরা আইনের আওতায় নিয়ে আমাদের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আমরা সেটা করে ব্যবস্থা নিয়েছি। সরকারি নির্দেশ অমান্য করে বের হওয়া অনেককেই দিতে হয়েছে জরিমানা, করা হচ্ছে মামলাও। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিধিনিষেধ উপেক্ষা করে ঈদে উপলক্ষে ঘরমুখ মানুষের ভিড় বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ ভিড় করেন ঘাটে। ঈদ পর্যন্ত বিধিনিষেধ থাকতে পারে এমন আশঙ্কায় গ্রামে ফিরছেন বলে জানিয়েছেন তারা। ঘাটে আসা যাত্রীরা মানছেন না স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, সকাল হতে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ছোট বড় মিলিয়ে 4 শতাধিক যানবাহন। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে 10টি ফেরি সচল রয়েছে। করোনা নিয়ন্ত্রণে বিএনপির প্রস্তাব চর্বিত চর্বণ, এতে সংকট উত্তরণের জন্য নতুন কিছু নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, এসব প্রস্তাবের বেশিরভাগ এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে। পাশে না দাঁড়িয়ে ঘরে বসে 5 দফা প্রস্তাব দিয়ে তাদের দায়িত্ব শেষ হচ্ছে। এরপর বলতে শুরু করবে তাদের প্রস্তাব মানলে পরিস্থিতি আরও উন্নতি ঘটত। কিন্তু এসব প্রস্তাবের অধিকাংশই ইতিমধ্যে বাস্তবায়ন করছে সরকার, অনেকগুলোই বাস্তবায়ন করেছে এবং কিছু বাস্তবায়নাধীন আছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন উপজেলা পর্যন্ত সমন্বয় জোরদার করার জন্য। তাদের প্রস্তাব চর্বিত চর্বণ, এতে সংকট উত্তরণের জন্য নতুন কিছু নেই। কঠোর বিধিনিষেধের মধ্যে মাদকের ভয়াবহতা আরও বেড়েছে। যোগ হয়েছে এলএসডি, ব্রাউনি, আইস, খাটপাতা, স্কাফ সহ নিত্য নতুন মাদক। পারাপার হচ্ছে জরুরি পণ্য পরিবহনের ট্রাক, জ্বালানি তেলের লরি, এমনকি লাশের গাড়িতেও। মাঝে মধ্যে গ্রেফতার আর উদ্ধারে মাদক দমনের সম্ভাবনা দেখছেন না গোয়েন্দারা। অন্যদিকে সর্ষের মধ্যেই ভূত দেখছেন বিশেষজ্ঞরা। এস এম ফয়েজের রিপোর্ট। এত মৃত্যু, আক্রান্ত, শনাক্ত সহ করোনার ভয়াবহতাও সুমতি আনতে পারেনি নেশাগ্রস্ত ও নেশার কারবারিদের মধ্যে, বরং আসক্তি যেন আরও বেড়েছে। অভিনব কৌশলের সাথে যোগ হয়েছে নতুন নতুন আইটেম। কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গদোষে এই তরুণীর মাদকাসক্তি শুরু। তার চলন বলনেও টের পান পরিবারের সদস্যরা, চেষ্টা করেন তাকে আলোর পথে আনার। ফ্রেন্ড সার্কেলদের সাথে বসি, একদিন বসে ওদের সাথে আড্ডা দিই, সব মন খারাপের কথাগুলো খুলে বলি। তো বলছি যে যত কিছুই করি আমার ডিপ্রেশন তো কাটতেছে না। তো তখন ওরা বললো যে ডিপ্রেশন কাটার একটা রাস্তা আছে, মানে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আসলে আমরা মিলা একটু নেশা করি। একদিন খাওয়াতে ভালো লাগছে, তারপরের দিন এইভাবে করতে করতে আমি একদম পুরো মাদকাসক্ত হয়ে যাই। ফ্যামিলি থেকেও আমার টাকা পয়সা দেওয়া অফ করে দিচ্ছে, যেহেতু আমার কাছে এখন আর টাকা নাই। সেই ক্ষেত্রে আমি ঘরে ভাঙচুর করা শুরু করে দিই। ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, আইস ও খাটপাতা কোনটা না চলছে। নেশার রাজ্যের দাপটের সাথে যোগ হয়েছে এলএসডি, ব্রাউনি, স্কাপের মতো ভয়ঙ্কর আইটেম। আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় নয়, তাদের অভিযান, ধরপাকড়, জব্দের হিসাবও কম নয়। এরপরেও দমনের নমুনা পর্যাপ্ত নয়। মাদক যারা সেবন করেন তারাই ধ্বংস হন, তাদের পরিবার ধ্বংস হয়, আর যারা মাদক বিক্রয় করেন তারা কিন্তু একটা অর্থনৈতিক সমৃদ্ধির পথেই যান। সুতরাং তাদেরকে প্রতিহত করার জন্য যেমন করে আমরা কাজ করি, তেমনিভাবে যারা মাদক সেবন করেন তাদেরকে নিবৃত্ত করার জন্য পরিবার, বন্ধু, শিক্ষক, সহকর্মীরা যদি সহযোগিতা করেন তাহলে আমরা এটাকে নির্মূল করতে না পারলেও পুরোপুরি এটাকে যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে রাখতে পারব। সামাজিকতার ভয়ে মাদকাসক্তদের নিয়ে রয়েছে পারিবারিক লুকোচুরির প্রবণতা, তা আসক্তদের চিকিৎসার পথে বাধা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তরুণদের মধ্যে একটা অংশ বা জনগণের একটা অংশ যদি মাদক ক্রয় বিক্রয় এবং সেবনের দিকে ধাবিত হয়, তাহলে সেই নাগরিকরা কিন্তু রাষ্ট্র, সমাজ এবং নিজের জন্য কিংবা পরিবারের জন্য যথাযথ দায়িত্ব পালন করতে পারবেন না। আমাদের সামাজিক আন্দোলন বা সামাজিক পদক্ষেপের প্রয়োজন রয়েছে। আমাদের সামাজিক অনুশাসনগুলোকে আরও জোরদার করতে হবে। নিরাময় কেন্দ্রগুলোর পর্যবেক্ষণ, বেশিরভাগ তরুণ যুবক মাদকের নেশায় ঝুঁকছে বন্ধু আর সহপাঠীর পাল্লায় পড়ে। আমরা সুস্থ করে বাসায় পাঠিয়ে দিচ্ছি,
কিন্তু তাদেরকে যে সুস্থ রাখার জন্য যেই এনভায়রনমেন্ট বা যেই পরিবেশ প্রয়োজন, এটা কিন্তু আমাদের অনুকূলে আসলে নাই, বা যারা গার্জিয়ান লেভেল আছে বা বাংলাদেশের মানুষের আসলে অনুকূলে নাই। মাদকের বিস্তার রুখতে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি দেশজুড়ে সামাজিক আন্দোলনের তাগিদ বিশেষজ্ঞদের। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। তড়িঘড়ি করায় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর ধসে পড়ার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মাহবুব হোসেন। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখে তিনি একথা বলেন। বালু ভরাটের পরে কিছুদিন রেখে নির্মাণ কাজ শুরু করলে এমনটা হতো না বলে মনে করেন তিনি। বলেন, নবীন ইউএনও এসিল্যান্ডের না বোঝার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ঘর নির্মাণে উপকরণ সঠিকভাবে না দেয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। খুলল গজলডোবার গেট, ডুবল উত্তরের ৩ জেলার নিম্নাঞ্চল। ফেপে ফুলে তিস্তা বইছে বিপদসীমা ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে। এতেই ভেঙে যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ডুবেছে বাড়িসহ ফসলি জমি, ভেসে যায় অসংখ্য পুকুরের মাছ। শাহনেওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। মেঘমুক্ত আকাশে তেমন বৃষ্টি হয়নি উত্তরে, এরপরেও বন্যায় ভাসছে তিস্তাপাড়ের মানুষ। ওপারে নদীর উৎস মুখে খুলে দেওয়া হয়েছে গজলডোবা ব্যারেজের গেট। শুক্রবার দিনভর দুকুল ছাপিয়ে পানি বয়ে যায়। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের নিম্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা হাবুডুবু খায় বানের পানিতে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে। কষ্টে গড়া সংসার ফেলে অসহায়রা নিরাপদে ছুটলেও সংকট পিছু ছাড়ছে না তাদের। কোনো সরকারের লোক আমাদের এখানে আইসি না, এখানে দেখে না এই যে পানিতে আমরা দাঁড়িয়ে আছি, এ পর্যন্ত আমরা যে থাকবো এর কোনো আকারে দেখি না আমরা। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গরু ছাগল নিয়ে বাঁচতে পারতেছি না, আমরা যে নিজে থাকবো তার কোনো ব্যবস্থা নাই, পানির মধ্যে আছি ভাসি। তো বাড়িঘর তলে গেছে, এখন যে একটা লৌকা নিজের বাড়িঘরটা নিয়ে যাবো সে লৌকাও পাইতেছি না। পানি উন্নয়ন বোর্ডকে দুষলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বলে যে ডান তীর আর বাম তীর, এই ডান তীর বাম তীর করতে করতে আমার প্রায় এই এলাকার প্রায় একটা ওয়ার্ড বিলীন হয়ে গেছে, আরও 2-3টা ওয়ার্ডে আংশিক বিলীন হয়ে গেছে। গঙ্গাচড়ার কিছু অংশে যে ভাঙন হয়, যেটা রিভার সাইড মানে বাঁধের অংশ না, রিভার সাইড, সেই অংশগুলোতেও কিছু কিছু জায়গায় পানি উন্নয়ন বোর্ড কিন্তু কাজ শুরু করেছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার এই 3 উপজেলায় আমরা ত্রাণ তাদেরকে দিয়েছি। হঠাৎ এই বন্যায় 3 জেলার 19 ইউনিয়নের 30,000 মানুষ পানিবন্দী। ওপারের ঢলে শেষ আষাঢ়ে ভাসিয়ে দিল তিস্তার বিস্তীর্ণ এলাকা। হঠাৎ বন্যায় দিশেহারা উত্তরের মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। জুয়েল আহমেদ, বাংলাভিশন, গঙ্গাচড়া, রংপুর। চালের দাম আবারও বেড়েছে। প্রকারভেদে গত সপ্তাহের চেয়ে কেজিতে 2 থেকে 5 টাকা বেশি। তবে নিয়ন্ত্রণে রয়েছে অন্যান্য নিত্যপণ্য। সরকারি নিয়ন্ত্রণ ও ক্রেতা কমে যাওয়ায় কিছুটা কমেছে মুরগির দাম। সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। চলমান কঠোর বিধিনিষেধে মানুষের দুর্গতির সময় বেড়েছে অন্যতম নিত্যপণ্য চালের দাম। এজন্য আড়তদারদের দুষছেন ব্যবসায়ীরা, দিচ্ছেন ক্যারিং খরচ বাড়ার অজুহাতও। একটু বাড়ছে, কারণটা হলো ওদিকে এই লকডাউনের পর থেকে কিছু মালামাল ওদিক থেকে আসে কম। 28 চাল এখন 51 টাকা কিনে পড়ে, 28 মিনিকেট পরে 59। নতুন চাল ওঠার সাথে সাথে দামটা বাড়ছে বেশি, কিন্তু আগে যখন পুরান ছিল ইন্ডিয়া থেকে চাল আমদানি হয়েছে তখনও এত দাম ছিল না। কেজিতে আপনার অ্যাভারেজ 5 থেকে 6 টাকা বাড়ছে, কোনো চালে 3 টাকা বাড়ছে। চালের দামে অস্থিরতার মধ্যে কিছুটা স্বস্তি ভোজ্য তেলে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে মাসের শুরুতে কেজিতে 4 টাকা কমিয়ে নির্ধারণ করে দেয়া নতুন দামে। বর্তমানে প্রতি লিটারে 4 টাকা করে কমছে, আমরা কমই বিক্রি করতেছি। 728 টাকা গায়ে রেট না, আমরা তো 700 টাকা বেচতেছি, তাহলে 4 টাকা হলে 5 লিটারে 4-5 20 টাকা কমে। কিছুটা কমে গরুর মাংস বিক্রি হচ্ছে 550 টাকা করে। ক্রেতা কম মুরগির বাজারে, দাম কমেছে কিছুটা। পরিস্থিতি ভালো না, বাজার বেচা কিনা অবস্থা ভালো না, কাস্টমার আসে না। তো গত রমজানে রেট পাইছিলাম আমরা 580 টাকা, ওখানে আবার ম্যাজিস্ট্রেট বা বিডিআর হিসাব বলে 550 টাকা বেচতে, ওনার কথা অনুযায়ী আমরা 550 টাকা বেচতেছি। প্রায় 10 টাকা 15 টাকা কমছে পার কেজি। বলে 40 টাকা ছিল, 30 টাকা হয়েছে। বিক্রি জমছে না বলে হাপিত্যেশ সবজি বিক্রেতাদের। বাজারে কাস্টমার কম না, কারণ কাস্টমারও কম। আমরা শুক্রবার হিসেবে যে হিসাবে কাস্টমার হওয়ার কথা ছিল ওই হিসেবে কাস্টমার বাজারে নাই। দাম বাড়াও না কমও না, একই হিসাবে আছে। আর অথবা অনেক কাস্টমার আগের তো অনেক কম।
পেঁয়াজ, রসুন, আদার দাম নতুন করে আর বাড়েনি। তবে কুরবানির ঈদ সামনে থাকায় আগামী সপ্তাহে দাম বাড়বে বলে ইঙ্গিত দোকানীদের। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে 200 দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক SM মান্নান কোচি। করোনাকালে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর নেতারা জানান, এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতেও সাধ্যের সবটুকু নিয়ে দুস্থ মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ। সেরা রাঁধুনি 1427-এর গ্র্যান্ড ফিনালে বিজয়ী হলেন চট্টগ্রামের সাদিয়া তাহেরা। ফাইনালে খুলনার নাদিয়া নাতাশা ও ঢাকার মরিয়ম হোসেন নুপুরকে হারিয়ে বিজয়ী হন চট্টগ্রামের এই BBA শিক্ষার্থী। প্রতিযোগিতায় নাতাশা দ্বিতীয় ও নূপুর তৃতীয় স্থান অর্জন করেন। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর একটি হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন প্রতিযোগিতার জন্য নির্বাচিত 15 জন। এছাড়া উপস্থিত ছিলেন তাদের স্বজন, সেরা রাঁধুনির আগের আসরগুলোর শীর্ষ প্রতিযোগী সহ স্কয়ারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের হাতে ট্রফি ও স্মারক তুলে দেন প্রতিযোগিতার বিচারক অঞ্জন চৌধুরী ও স্কয়ার ফুড অ্যান্ড ব্রেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম। বিজয়ী হিসেবে প্রথম স্থান অধিকারী সাদিয়া পেয়েছেন 15 লাখ টাকা। এছাড়া দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীরা পান যথাক্রমে 10 ও 5 লাখ টাকা। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক নিহত, এখনো নিখোঁজ অনেকেই। 21 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিক সংঘর্ষ। পোড়া লাশের গন্ধ আর স্বজনদের আহাজারিতে ভারী ঢাকা মেডিকেলের মর্গ। ডিএনএ পরীক্ষা শেষে মরদেহ হস্তান্তর, হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা। দেশে করোনায় রেকর্ড 212 জনের মৃত্যু, খুলনায় সর্বোচ্চ 79 জন, 10 লাখ ছাড়া লোক শনাক্তের সংখ্যা। কারফিউর পরামর্শ বিশেষজ্ঞদের। কঠোর বিধিনিষেধের নবম দিনে প্রায় যানবাহন শূন্য রাজধানী। শিমুলিয়া ঘাটে ফের ঘরমুখো মানুষের ঢল। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।